আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা মোটামুটি শিখছিলাম হচ্ছে সিকোয়েন্স, কোন একটা অ্যাকচুয়াল ভ্যালুকে কিভাবে সিকোয়েন্সে সাজাতে হয়, অথবা বলা যায় যে সিকোয়েন্স আকারে যদি থাকে সেটাকে কিভাবে অ্যাকচুয়ালি ব্যাক আনা যায়। তো আমি একটা এক্সাম্পল করে দেন আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। আপাতত দুই একটা ক্লাস একটু বেসিক টপিক নিয়ে আলোচনা হবে। ওকে, তো দেখেন এখানে কোশ্চেনে বলতেছে ওয়ান কন্ডাক্টর অফ এ থ্রি ফেজ লাইন ইজ ওপেন, মানে তিনটা, মানে থ্রি ফেজের ভিতরে একটা কন্ডাক্টর হচ্ছে ওপেন। দ্য কারেন্ট ফ্লোয়িং টু দ্য ডেল্টা কানেক্টেড লোড, তাহলে আমরা একটা লোড আঁকাই ফেলি। তাহলে এটা যেহেতু লোড, তার মানে এই আসলে কারেন্ট নিবে। দেখেন বলে দিচ্ছি যে ওয়ান কন্ডাক্টর অফ এ থ্রি ফেজ ইজ ওপেন, তাহলে ধরে নিলাম আমরা থার্ড কন্ডাক্টরটা হচ্ছে ওপেন। ওপেন মানে এর ভিতরে কোনো কারেন্ট যাচ্ছে না। এবং স্বাভাবিক কথা, এর ভিতরে যেই কারেন্টটা যাবে সেম পরিমাণ কারেন্টটা এই দিক দিয়ে রিটার্ন করবে। অথবা আমরা যেহেতু লোডের কারেন্টকে একই দিক দিয়ে মানে একদিক এরকম ভাবে প্রকাশ করতে অভ্যস্ত, তাহলে আমরা বলতে পারি যে আই এ আই বি এরা একজন আর একজনের অপোজিট। কারণ দেখেন ভাই এই এটা ম্যাথটা যেহেতু, কোন বইয়ের? এটা হচ্ছে স্টিভেনসন 11.1। তাহলে কি বললাম, যে কারেন্ট একটা দিয়ে ঢুকবে আর একটা দিয়ে বের হবে, কিন্তু আমরা তো নর্মালি আসলে থ্রি ফেজের ক্ষেত্রে ডিরেকশন উল্টা দিক দিয়ে দিতে অভ্যস্ত না, এইভাবে আমরা প্রকাশ করি। এটা হচ্ছে জিরো। তার মানে এই যে বের হবে বলতেছি সেটাই তো আই এ, তাহলে আই এটা দেখেন আই বির ঠিক বিপরীত। এবং স্বাভাবিক কথা, যে পরিমাণ ঢুকবে ওই পরিমাণই বের হবে। তার মানে আই এ যদি 10 অ্যাম্পিয়ার হয়, আই বি হবে -10 অ্যাম্পিয়ার, কারণ দেখেন বিপরীত দিক। আর আমরা অ্যাঙ্গেলকে লিখতে পারি কিভাবে, একটা যদি 0 ডিগ্রি হয় আর একটা হবে 180 ডিগ্রি, সহজ কথা। এবং বলে দিছে যে থ্রু এ লাইন এ ইজ 10 অ্যাম্পিয়ার, তারপরে আমরা আই এ কে বলতে পারি এইভাবে যে 10 0 ডিগ্রি, তাহলে আই বি কত হবে 10 180 ডিগ্রি। অথবা -10 লিখলেও একই কথা, এই 10 180 ডিগ্রি যা কথা, -10 একই জিনিস। ভাই আর আই আরেকবার একটু। আইসি হচ্ছে 0 অ্যাম্পিয়ার। ওটা অ্যাঙ্গেল দিলেও চলে, না দিলেও চলে। তাহলে আমরা বলতেছি ভাই যে আরেক তিনটা ফেজের একটা লাইন আমার ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেছে মানে এর ভিতরে কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে এইখানে এই লাইন দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে, এইখান থেকে সেম পরিমাণ কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তো সহজ কথা বলতে পারি এইটা হচ্ছে আমার সেই আই এ। তাহলে দেখতেছি এই লাইনে এই দিকের কারেন্ট বলতেছি আই এ, তাহলে সেটা কি আই বি এর ঠিক উল্টা। এবং অবশ্যই ইকুয়াল, জি কারণ জি। এখানে তো কোনো কারেন্ট নাই। তাহলে আমি আই বি কে আচ্ছা বলতে পারি আই বি সমান -আই এ। আচ্ছা ভাই, বিয়ের কারেন্টটা বেরোতে পারে না? হুম। বি দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে ভাই, ডেল্টা হ্যাঁ, লোডে, সেটা এ দিয়ে বেরোতে পারে না? ওই একই কথা, তখন এইটাকে 0 ডিগ্রি ধরতে হতো, এটাকে 180 ডিগ্রি ধরতে হতো। এখন এইটাকে আমরা ও, রেফারেন্স ধরতেছি, তাই এটা উল্টা হিসাব হচ্ছে। আচ্ছা আচ্ছা। কাউকে না কাউকে তো আমার রেফারেন্স ধরতে হবে, তাই না? জি এই ভাই। যে উইথ দ্য কারেন্ট ইন লাইন এ অ্যাজ রেফারেন্স, স্বাভাবিক কথা এটাকে 0 ডিগ্রি ধরতে হবে। বাই ডিফল্ট এটা 180 ডিগ্রি হয়ে গেল। অ্যান্ড অ্যাজুমিং দ্যাট লাইন সি ইজ ওপেন, ক্লিয়ার? যদি এই কথাটা বলা না জি ভাই। থাকতো, তখন আপনার ইচ্ছা যে আপনি কাকে রেফারেন্স ধরবেন, কাকে নেগেটিভ ধরবেন, আর কাকে ওপেন ধরবেন। হয়তো মান সেম আসতো সব ক্ষেত্রে, কিন্তু অ্যাঙ্গেলের হিসাব কিতাব কিন্তু উল্টাপাল্টা চলে আসতো, কারণ স্বাভাবিক কথা, আমি রেফারেন্স এ কে ধরতে পারি, বি কে ধরতে পারি, সি কে ধরতে পারি, আবার ওপেন যে কোনো একটাকে ধরতে পারি, বাট এখানে যেহেতু বলে দিছে আমরা ওইভাবেই ধরবো।
আমার মানে এতটুকু বুঝতে পারছেন সবাই। তো এগুলো হচ্ছে ইনফরমেশন, মানে এই যে লেখার ভিতরে এই জিনিসগুলো ছিল, আমরা আঁকাই ফেললাম। মূল পরীক্ষায় না আঁকালেও চলবে। এইটা হচ্ছে আসছিল মেবি 19-এর দিকে, বিসিআইসি তে আসছিল এটা। মান খেয়াল নাই যে এক্স্যাক্টলি এত এত ছিল কিনা, তবে একদম সেম কোশ্চেনটা আসছিল। কোশ্চেন বলতেছে ফাইন্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্টস অফ দ্য লাইন কারেন্টস। এই যে লাইন কারেন্টস যখনই বলে দেবে, তার মানে সবার বের করা লাগবে। কি বের করতে হচ্ছে? সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কারা? 0, 1, 2। বুঝতে পারছেন? তাহলে আমরা অলরেডি কিন্তু শিখে ফেলছি যে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকলে কিভাবে তার সিমেট্রিক্যাল ভ্যালু বের করতে হয়। সূত্র অলরেডি শিখছি, জাস্ট এখন আমরা অ্যাপ্লাই করব। আমরা ম্যাট্রিক্সটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি, আর যদি একবারে সূত্র মনে রাখতে পারেন কোনো সমস্যা নেই। এ স্কোয়ার 1 স্কোয়ার এ। ভাই এটা কি মূলত যে কোনো বিশেষ ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো কম্পোনেন্টের জন্য? এই সূত্রটা তখনই ইউজ করব যখন অ্যাকচুয়াল ভ্যালু থেকে কম্পোনেন্ট ভ্যালু বের করতে হবে, সহজ কথা। আর যদি এইটা বের করতে চাই, তাহলে ওই যে প্রথমে যে সূত্রটা দেখাইছিলাম সেইটা। দুই ক্ষেত্রে দুই সূত্র, যখন যেটা লাগবে তখন সেটা ইউজ করতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে ভাই I0, I1, I2 এটা হচ্ছে ভাই আমাদের কম্পোনেন্ট, তাই না? কম্পোনেন্ট বা সিকোয়েন্স কারেন্ট। আচ্ছা আচ্ছা, সিকোয়েন্স। আর আই এ, আই বি, আই সি এগুলো হচ্ছে অরিজিনাল কারেন্ট বা অ্যাকচুয়াল কারেন্ট। ওকে ওকে। ওকে, তাহলে এখন আমরা এটা তো ফরম্যাট বুঝলাম, কিন্তু সূত্র কি দাঁড়ায়? IA0 সমান, অলরেডি এটা কিন্তু অনেকবার বলছি, সেটা কি, প্রথমটার সাথে প্রথমটা গুণ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা। মানে সূত্র দাঁড়াবে IA, IB, IC। আগে লিখে ফেলি, দেন মান বের করব। IA1 তাহলে কি হবে? 1/3 IA প্লাস A × IB প্লাস A² × IC। IA2 কি হবে? এতটুকু কি সবাই বুঝতে পারছেন? ভাই এটা কি ভাই জি ভাইয়া বুঝতে পারছি। প্লেন মানে ওই যে, যদি আমি I0 কল্পনা করে দিলে 1/3 সাথে প্রথম সারির সাথে প্রথম সারি আর প্রথম কলাম গুণ প্রথম, এরকম করে। হ্যাঁ, প্রথম সারির সাথে এই কলাম গুণ হবে, কিন্তু প্রথমটার সাথে প্রথমটা গুণ করতে হবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা। আবার যখন দ্বিতীয়টার আচ্ছা আচ্ছা। কথা আসবে, সেম, এইটা এইটা, কিন্তু প্রথমটার সাথে প্রথমটা গুণ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা। এইভাবে হিসাব করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। জি ভাই। আর কেউ যদি মনে করেন আমি এই প্যাচ গোছে যাব না, ডিরেক্ট এটা মুখস্থ রাখবো, আপনার মুখস্থ শক্তি যদি ভালো থাকে অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নাই। পরীক্ষার হলে এটা দেখালেও চলবে, না দেখালেও চলবে, এইটা মেন। কথা বুঝতে পারছেন? মানে যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি অবশ্যই সেটা করবেন, কোনো সমস্যা নাই। এই ম্যাট্রিক্স ফরম্যাটটা দেখাতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ম্যাট্রিক্স ফরম্যাটটা শুধুমাত্র সহজে মনে রাখার জন্য। সূত্র, অনেকের এই সূত্র এইভাবে এতগুলো মুখস্থ রাখতে গেলে হয়তো কঠিন মনে হতে পারে, তারা এই ম্যাট্রিক্স ফরম্যাটটা মনে রাখতে পারে যাতে ইজিলি সূত্রটা ক্যালকুলেশন করে জি, বের করে ফেলতে পারে। এছাড়া আর কোনো ইয়ে নাই। ঠিক আছে ভাই। ভাইয়া ক্যালকুলেটরে ম্যাট্রিক্সে কমপ্লেক্স নাম্বার কি বসানো যায়? না না, ম্যাট্রিক্সে বসানো যায় না, আমরা ম্যাট্রিক্স ডিরেক্ট সলভ করতে পারবো না, আমাদের এটা দিয়েই করতে হবে। তো ওইটাই বললাম ভাই। আচ্ছা।
আচ্ছা, যদিও এটা দিয়েই করতে হবে, বাট আমি একটা সহজ সিস্টেম বলে দিই, যাতে আপনার বারবার এত কিছু, এগুলো তো বারবার তোলা লাগবে না, এটা যেন বারবার না তোলা লাগে, এই সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি। তাহলে দেখেন খুব সহজেই একবারে, মানে কথা একবারে ঠিক না, তবে খুব কম এফোর্টে বের করে ফেলতে পারবেন। একটু খেয়াল করে দেখেন, এটা শুরু করার আগে 1/3 কি তিন জায়গায় অ্যাপ্লাই হবে, এটা মনোযোগ দিয়ে শোনেন সবাই, এখানে কিন্তু আপনার টাইম বাঁচবে। এবার খেয়াল করেন, আই এ, আই বি, আই সি, এই যে ভেতরের যে তিনটা জিনিস আছে, এইখানে প্রথমটায় কি কোনো চেঞ্জ আছে? না। তার মানে সবার ক্ষেত্রে প্রথমটা ফিক্সড, আই এ, আই এ, আই এ। দ্বিতীয়টার ক্ষেত্রে আমি দেখতেছি একজনের সাথে 1 আছে, একজনের সাথে এ আছে, একজনের সাথে এ স্কোয়ার আছে। সেম ভাবে তৃতীয়টার ক্ষেত্রে একজনের সাথে 1 আছে, একজনের সাথে এ স্কোয়ার আছে, একজনের সাথে এ আছে। তার মানে আমরা বুঝতেছি প্রথম ভ্যালু সবার ফিক্সড, দ্বিতীয় আর তৃতীয়র ভিতরে ঝামেলা। তাহলে আমরা যখন কোনো ভ্যালু তুলবো এইভাবে তুলবো, 1/3 ইন্টু আই এ তুলবো। আই এর ভ্যালু কত বলেন তো? 10 ∠0। তাহলে আমি তুলে ফেললাম 10 ∠0, আর দেওয়ার দরকার নাই, আমরা ওই রকমই থাকলো, প্লাস প্লাস। এই দেখেন এর সাথে যেটা আছে সেটা তো ফিক্সড না, কারোর জন্য 1 হবে, কারোর জন্য এ হবে, কারোর জন্য এ স্কোয়ার। এই জন্য আমরা কি করব, এইটাকে একটা ভ্যারিয়েবল ধরে নেব, ধরলাম সেটা এ, তার সাথে কে গুণ হচ্ছে, বি গুণ হচ্ছে। বি কত খেয়াল করে দেখেন, 10 180 ডিগ্রি, প্লাস সেম ভাবে দেখতেছি তৃতীয়টার সাথে যে ভ্যারিয়েবলটা আছে সেটাও বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে ওইটাকে আর একটা ভ্যারিয়েবল ধরে নিলাম, সেটা হচ্ছে বি, এবং তার সাথে কত যাবে, সি তো আমরা জানি 0, তাহলে গুণ করে দিলাম 0। তো এটা তো দেওয়াও যা কথা, না দেওয়াও তাই কথা, তাহলে এটা আর আমি দিলাম না। এটুকু বুঝতে পারছেন কিনা? এই তুলাটা কি বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি, কিন্তু এটা শুধু আই এ জিরোর বেলায়। শুধু যদি আই এ 0-র বেলায় হতোই, তাহলে তো আমি আর এ নিতাম না, আমি একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন দাঁড় করালাম, যেটা সবার জন্য সত্য। কথা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝছি, আই মানে সি আমি নিলেন না। আইসি I see. 0, তো আমি নিয়ে কি করব? আচ্ছা। ভাই এক্ষেত্রে 180টা একটু আরেকবার বলবেন কি কাইন্ডলি, 180টা কেন নিচ্ছে, 180টা ডিগ্রিটা? এই যে মাইনাস আই এ, তাই মাইনাস কে অ্যাঙ্গেল হিসেবে 180 ডিগ্রি লিখতে হয়। -10 অ্যাম্পিয়ার মানেই হচ্ছে 10 × ∠180 ডিগ্রি। হ্যাঁ বুঝছি, বিপরীত সাইড থেকে আসছে। আচ্ছা, এইটা আমি একটা স্ট্যান্ডার্ড ফর্ম তুলে ফেললাম, ঠিক আছে। এখন অন্য ম্যাথে আইসির ভ্যালু থাকতেও পারে, এখানে নাই, কিন্তু অন্য ম্যাথে তো থাকতেও পারে। তাহলে আমি এটাও নিলাম, কোনো সমস্যা নাই। তাহলে আমি ভ্যালু দিলাম b × 0। তাহলে এই কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড একটা ইকুয়েশন দাঁড় হয়ে গেল, এবং এই ইকুয়েশনটা সবার জন্য সত্য। এবার ভাই মনোযোগ এটা দিয়ে হচ্ছে দেখেন, ভেরিয়েবল রাখলেন, এটা ভেরিয়েবল রাখলেন, ওখানে এও হইতে পারে এ স্কোয়ারও হইতে পারে। যে কোনো কিছু হতে পারে, কিন্তু এখানে তো সবাই সমান, এই কারণে আমি একদম সবাই ফিক্সড ভ্যালু তুলে দিলাম। কথা এই যে বুঝছেন? value টা। জি, জি। যখন দেখবেন একই টাইপের ক্যালকুলেশন, যেখানে সবার জন্য সমান, সেখানে সবার সমান বসালাম। আমি কিন্তু এখানে ভ্যারিয়েবল বসাই নাই, কারণ সবাই 1/3 বসাইছি। প্রথমটা সবার আই এ, এজন্য ফিক্সড 10 বসাইছি। এইখান থেকে ভ্যারিয়েবল শুরু, এজন্য ভ্যারিয়েবল দিয়ে দিছি। ক্লিয়ার? জি ভাই। সুবিধাটা এখন আমরা হ্যাঁ, দেখতে হ্যাঁ। পাবো। এবার যাব ক্যালকুলেশনে। যখনই ক্যালকুলেশন চাপলাম, ক্যালকুলেটর আমাকে বলতেছে এ এর ভ্যালু কত। খেয়াল করে দেখেন, এ বলতে এইখানকার কথা বুঝাইছি, বি বলতে এইখানকার কথা বুঝাইছি। কথা বুঝছেন? জি ভাই।
এটা পরীক্ষার খাতে দেওয়ার দরকার হুম নেই, নিজের মনে ঠিক। রাখার জন্য যে এই বরাবর। আচ্ছা, 1 মিনিট। আজকে 8 নাম্বার ক্লাস না? জি ভাই। আচ্ছা, তাহলে এ, এ মানে হচ্ছে বলতেছি এই বরাবর যারা আছে তারা হচ্ছে এ, আর এই বরাবর যারা আছে তারা বি। তাহলে প্রথমে আমি IA0 জন্য বের করতেছি। তাহলে IA0 জন্য যদি বের করি তাহলে এর ভ্যালু কত? IB-র সাথে কত আছে দেখেন, 1 না? ওয়ান ওয়ান ওয়ান। তাহলে আমি 1 লিখে সমান চাপবো। বির ভ্যালু কত? 1। মানে 0। কেন 0 হবে? প্রথম রাশিটার জন্য না, আইসি মানে আইসি ভ্যালু একটু আইসির ভাই। সাথে কত আছে? আইসির সাথে কত আছে? ও আইসির সাথে 1 আছে। 1 আছে, তাহলে 1 দিব, সমান চেপে দিব। তাহলে অ্যান্সার কত আসলো? 0। 0 আসলো। তার মানে আরেক IA0-র ভ্যালু হচ্ছে 0। ভাই, আরেকবার ইয়ের ক্ষেত্রে আমার এই হচ্ছে যে ইসের ক্ষেত্রে। প্রশ্নটা কি ছিল, এই কোশ্চেনের প্রশ্নটা কি ছিল ভাই? কি চাইছে? প্রশ্ন এটাই যে আমাদের রিয়েল ভ্যালু দেওয়া আছে, এর কম্পোনেন্ট ভ্যালু গুলো বের করতে হবে। মানে অ্যাঙ্গেল গুলো, এই তো। মান মান লাইন। মান কম্পোনেন্টের মান, অ্যাঙ্গেল যা থাকে সব বের করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া এটার ইউনিটটা কি হবে? অবশ্যই এটা কারেন্ট মানে অ্যাম্পিয়ার। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। তাহলে প্রথম ভাই টার্ম, একটু আরেক, আইসি যেটা 0 1 লিখলেন ওটা একটু বলেন ভাই, একটু একটু। আইসির সাথে কত আছে? আমার তো কিছুই নাই এখানে ভাই। কিছু নাই মানে কত? 1 আছে, কিছু নাই। এত 1, সেই 1ই তো বসাইলাম। এরপরে কিন্তু আর ক্যালকুলেশন চাপবো না, এরপরে সমান চাপবো বারবার, এবার সমান চাপতে থাকবো। সমান চাপলাম, এবার আমি IA1 এর জন্য ভ্যালু বের করব। আচ্ছা, একবারে লিখে দেন বসাচ্ছে, এটা ফাইলে আবার ঝামেলা করতেছে। আচ্ছা, IA1 এর জন্য বের করব। তাহলে IA1 এর জন্য এর ভ্যালু কত? এ মানে তো বুঝাচ্ছে IB-র সাথে কত আছে, তাই না? তাহলে IA1 এর জন্য IB-র সাথে কে আছে? ছোট হাতের, এই ছোট হাতের এই জিনিসটা কি বলেন তো, এ মনে আছে? আছে। হ্যাঁ, ছোট হাতের হ্যাঁ, এ বলতে কি ওয়ান বোঝায়? অ্যাঙ্গেল 120। 1 ∠120 120। দিয়ে সমান চেপে দিলাম। বি, বি মানে হচ্ছে আইসির সাথে কে আছে? A²। আর আমরা জানি A² মানে কত? ভাইয়া 1 -120। 1 অ্যাঙ্গেল ওয়ান -1। অ্যাঙ্গেল -120, অথবা 240ও দেওয়া যায়, যে কোনো একটা ইচ্ছা। সমান চেপে দিলাম, তাহলে কত আসলো? তাহলে আসলো হচ্ছে 5.77, অ্যাঙ্গেল হচ্ছে -30। বুঝতে পারছেন? ভাই বুঝতেছি না, একটু আরেকবার বুঝান না ভাই। কোনটা বুঝেন নাই? মানে যে 1/3 ইন্টু আই, হ্যাঁ এটা তো বুঝলাম। ওয়ান হ্যাঁ বাই থ্রি গুণ ইন্টু এ, এটা কি বার? এ তো আমাদের 10 তো ফিক্সড। এ হ্যাঁ, ইন্টু 10, এর ভ্যালু ভাই এখন কোনটা? এর ভ্যালু হচ্ছে IB-র সাথে যারা থাকবে তারা, এই আচ্ছা, বড় এর হাতের এ। মান কোন? আর ছোট এর মান তো হাতের এ বেরোছে। যে কি জিনিস, সেটা আমি গত লেকচারে পড়াইছি, আপনার এটা জানা থাকা উচিত। না ভাই, বারবার এটা ঠিক এটা আছে। লিখে লিখে পড়াইছে। হ্যাঁ বলেন। এই যে এ ইন্টু আই বি, মানে এই যে উপরে যে এর মানটা ভাই, এ আর বি এর মান উপরে যে লিখছেন, হ্যাঁ হ্যাঁ, এইগুলা বের করতেছি কি আমরা? এগুলা এইগুলা কি বের করতেছি? এইগুলা বের করতেছি না, আমি আপনাদের হিসাব সহজ করাচ্ছি।
আচ্ছা, আমি বুঝতে পারছি আপনাদের দুই নিয়মে না করালে এই জিনিসটার আসলে উপকারিতা বুঝতে পারবেন না। আমি পড়াচ্ছি এখন। জিনিসটা প্রথমে আসলে সহজ জিনিস দেখাই দিতে, এজন্য আপনারা আসলে বুঝতেছেন না যে এটার কাজটা কি। এই সব ভুলে যান, এতক্ষণ যা যা করছি সব ভুলে যান। এই এ বি, এই জিরো টিরো সব ভুলে যান। আমরা এটা বের করব, ঠিক আছে? আই এ জিরো বের করবো। আই এ জিরো কত? 1/3 ইন্টু আই এ কত? 10 10 প্লাস আই বি কত? 10 অ্যাঙ্গেল 180 প্লাস আইসি কত? 0। জি ভাই। এতটুকু কি বুঝছেন? জি ভাই। জি ভাই। সমান 0 আসলো, এখন আমি এখানে 0 লিখতে পারি। জি ভাই। 0 লিখতে পারি। ওকে, এবার আসি, যখন সেকেন্ডটা করব তখন কি করা লাগবে? এই যে আই বির সাথে কত এ আছে না? জি ভাই। হ্যাঁ। এ মানে কত? 1, 120। জি ভাই। আর লাস্টে যেটা এর সাথে কত আছে? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কত? 1 মাইনাস 120। জি ভাই। 5.77 অ্যাঙ্গেল -30। এখন ক্লিয়ার। আপনি কথা কি ক্যালকুলেটর বুঝছেন? আপনারা কোন মোডে নিছিলেন এর আগে? নর্মাল জি মোডে। ভাই। আগের বারও নর্মাল মোডে, মানে নর্মাল বলতে কমপ্লেক্স মোডে আছে। আচ্ছা, প্রবলেম দেখেন, বারবার আমার যায় যায় এডিট করা লাগছে না? হ্যাঁ হ্যাঁ। এই কাজটাই আমি চাচ্ছিলাম যে আপনাদের যাতে না করা লাগে, এছাড়া আর কিছুই না। ওইটা আসলে অন্য কোনো সিস্টেম বা এসব কিছু নেই। যে এখন এই স্কোয়ার মানে এখানে -120 দেওয়া লাগবে, আর এখানে দেওয়া লাগবে +120, সমান চাপলাম। তাহলে কত? 5.77 +3 ডিগ্রি। কথা কি বুঝছেন? জি ভাই। আমি কি করতেছিলাম? আমি বলছিলাম যে বারবার যেহেতু এই চেঞ্জ করা লাগতেছে, আমি এইখানে একটা ভ্যারিয়েবল ধরে নিলাম। এইখানে একটা, সরি, একটু সেম ভ্যারিয়েবল করা যাবে না, এইখানে একটা ভ্যারিয়েবল ধরে নিলাম। জিনিসটা আরো সহজ করলে কি রকম? আহ, খেয়াল করে দেখতেছি, এইখানে যদি 1 হয়, এখানে বলতে পারি 1-এর স্কোয়ার। বলা যায় ভাই। এখানে যদি এ হয়, এখানে এ এর স্কোয়ার। হ্যাঁ বলা যায়। এখানে যদি এ স্কোয়ার হয়, এখানে এ স্কোয়ারের স্কোয়ার। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না, এটা হ্যাঁ। একটু খেয়াল করে। এ স্কোয়ার মানে কি? মানে এইটার মাইনাস। যদি স্কোয়ার করি কত হয়? a⁴ হয়। জি ভাই। a⁴ জিনিসটা একটু খেয়াল করি। 1, তার অ্যাঙ্গেল নিলাম হচ্ছে 120। এটার মাথার উপরে যদি 4 করি তাহলে কত আসে? আচ্ছা, এখানে তো 4 করলে মনে হয় বোঝা যাবে না। এটা তো আবার 4 বুঝবে না। আমরা 4 বার গুণ করে দিব, যদি ওরা নাই বুঝে। এক্সাম্পল 11.2 না? 11.1 কত আসছে এগারো পয়েন্ট দেখেন। এক তার মানে a⁴ এ নিজেও আসলে এ। কথা বুঝছেন? জি ভাই। তার মানে আমি বুঝতেছি, আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি যে 4 বার গুণ দিলেন ওটার সাথে 4 গুণ দিতে 4 বার গুণ দেওয়া আর 4 গুণ দেওয়া এক জিনিস না তো। যোগ থাকলে না 4 গুণ ভাই দেওয়া যায় তো। শুধু ভ্যালু গুণ দিচ্ছেন না, ওয়ান ওয়ান হ্যাঁ, 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 ওয়ান হ্যাঁ, অ্যাঙ্গেল। হ্যাঁ। তাহলে আমরা বুঝতেছি a⁴ মানে হচ্ছে এ। তার মানে সহজ কথা বললে, এইখানে যে ভ্যারিয়েবলটা বসবে, এইখানে তার স্কোয়ার বসবে।
বুঝছেন? জি ভাই। তাহলে জি সুবিধা ভাই। হচ্ছে এখন যদি আমি ক্যালকুলেটরে বসাই এরকম যে সরি 1/3 ইন্টু প্রথমে এ তো ফিক্সড 10 প্লাস এখানে আমি এ বসাবো, মানে এ মানে একটা ভ্যারিয়েবল, সহজ কথা। যদি এ বুঝতে অসুবিধা হয় আপনি অন্য কিছু নেন, এক্স নেন, যেহেতু এ বি দিয়ে ঝামেলা, এক্স নেন। এক্স ইন্টু কি আইবি কত? আইবি হচ্ছে 10 ∠180 প্লাস আইসি হচ্ছে 0 ইন্টু, দেখতেছি এখানে যা বসবে এখানে তার স্কোয়ার বসতেছে, তাহলে অবশ্যই আমি এক্স স্কোয়ার নেব। তুলাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই বুঝছি। এই যে ক্যালকুলেশন চাপে দেব, ও বলতেছে এক্স এর মান কত বসাবো। প্রথম লাইনে এক্স এর মান কত, এই যে এটার মান কত, 1 না? জি ভাই। 1 দিয়ে সমান চাপলাম, অ্যান্সার চলে আসলো 0। আবার সমান চাপবো, বলতেছে এক্স এর মান কত, এক্স বলতে কি এটা বুঝাচ্ছি। তো এটা তো ছোট হাতের এ, ছোট হাতের এ মানে কত, 1 ∠120 ডিগ্রি, এই যে মান চলে আসলো 5.77 - 30 ডিগ্রি। পরের বার আবার সমান চাপবো, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এইটা, এটা মানে কত, 1 ∠ - 120 ডিগ্রি সমান থাকলে 145। এখন কোন পদ্ধতিটা সহজ, বারবার এডিট করা নাকি যে এইভাবে একবারে অ্যান্সার চলে আসা? এটাও আপনার অ্যান্সার ইচ্ছা, চলে আসার কোনো চেষ্টা করি, বাধ্যবাধকতা নাই, যখন আপনার প্র্যাকটিস। যেভাবে ইচ্ছা করবেন, অ্যান্সার বের করতে পারলেই চলতেছে। ক্লিয়ার? আমি দুই ভাইয়া নিয়মই আমার নেট দেখাই ক্লিয়ার চলে ভাই। দিলাম। গেছিল, তখন একটা কোশ্চেন করছিলাম ভাই, আপনি যে মানে 1 ∠120 4 বার গুণ করলেন ভাইয়া, ওটা হ্যাঁ, ধরেন মানে এর ভ্যালু আসছে, কিন্তু আমি যদি হ্যাঁ। 4 গুণ দিতাম তাহলে তো দেখলাম 4 ∠120 আসতেছিল। 4 কেন গুণ এটার করবেন কারণটা কি? আপনি? 4 কেন মানে গুণ বললাম আর কি, করবেন? মানে জিনিসটা এরকম না ভাই, 4 বারই তো গুণ করতেছি, মানে একবারে যদি গুণ করে দিই। যেটা টোটালে আপনি এই জিনিসটা যখন নিজে ঠান্ডা মাথায় ভাববেন আপনি নিজেই বুঝবেন যে আপনি কত মানে বড় একটা বোকা টাইপের কোশ্চেন করছেন। মনে করেন 7⁴ আর 7 × 4 কখনো এক হওয়া সম্ভব? দেখি সেম জিনিস না আদৌ? না, না, ও আচ্ছা, আপনি এই না কথাটাই এইটা না ভাই। বলতেছেন? না, হ্যাঁ, না ভাই ঠিক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি এবার, মানে 4টা 7 গুণ আর 7 চার হ্যাঁ, 4 দিয়ে গুণ আলাদা। সেম জিনিস হ্যাঁ না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে অ্যাঙ্গেল ছিল তো ভাই, এই জন্য বুঝতেছিলাম না। ঠিক আছে ভাই। যদি যোগ থাকতো তখন আমি 4 দিয়ে গুণ করে দিতাম, সেটা আলাদা কেস। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারছেন? ক্যালকুলেশনের সিস্টেম আপনার যেভাবে হ্যাঁ ইচ্ছা জি ভাই। করেন, কোনো সমস্যা নেই, টোটালি আপনার ইচ্ছা। আচ্ছা, আমাদের যে কাজ সেটা আমরা করব, সেটা হচ্ছে প্রত্যেকটা কারেন্টের কম্পোনেন্ট, মানে লাইন যে কারেন্ট গুলো বলতেছে প্রত্যেকের কম্পোনেন্ট বের করতে বলছে। তা আমরা যে কম্পোনেন্ট গুলো বের করলাম, এটা কোন কারেন্টের কম্পোনেন্ট বের হলো, কার কম্পোনেন্ট? এই যে এগুলা কার কম্পোনেন্ট? অ্যাকচুয়ালের কম্পোনেন্ট না, অ্যাকচুয়াল কারেন্টের কম্পোনেন্ট না। অ্যাকচুয়ালি তো বুঝলাম, বাট অ্যাকচুয়াল কোন কারেন্টের কম্পোনেন্ট এটা? অ্যাকচুয়ালি তো 3টা কারেন্ট আছে। প্লাস এ পজিটিভ। এ আই এ এর পজিটিভ। কম্পোনেন্ট, আই জি ভাই। এ থেকে এগুলা বের হয়েছে। তা আমাকে তো আই বির আচ্ছা, বের করা লাগবে না? হ্যাঁ জি তিনটা ভাই। নম্বর আই আই তার মানে আই আমাকে আইসি আই আমার। বি জিরো বের করা লাগবে, কি আই সেম বি সূত্রই ওয়ান ভাই, বের জাস্ট। করা লাগবে। সেম সূত্রে এত বড় করে আবার করব আমরা? অলরেডি এর সাথে এর রিলেশন আমরা দেখছি না, আই বি জিরোর সাথে আই জিরোর সম্পর্ক কি, এরা সেম হয়। জি ভাই। কতদিন সব সূত্র দেখাইছি, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে মাস। আই বি ওয়ান এর সূত্র কি ছিল? এ স্কোয়ার আই এ ওয়ান। আই বি টু কি ছিল? এই- এটাই তো আমাদের জন্য সুবিধাজনক যে আমরা এর জিনিসগুলো বের করে ফেলতে পারলে অটোমেটিক কি বের হয়ে যাবে, বি সি বি এগুলা বের হয়ে যাবে। কম্পোনেন্ট গুলো অটোমেটিক বের হয়ে যাবে। এটা তো আমাদের মানে উদ্দেশ্য ছিল এটাই। তাহলে এখন এই দুইটা বের করেন। আই এ ওয়ান কত আসছে, যে এটা আসছে, এর সাথে কত গুণ করে দেব, এ স্কোয়ার গুণ করে ওয়ান দেব। অ্যাঙ্গেল মাইনাস
তাহলে 1 ∠−120 এর সাথে গুণ করে দেব 5.77, আর অ্যাঙ্গেল হচ্ছে -30। কত আসলো? 5.77 -150। আর এটা তাহলে কত আসবে? এটা যদিও 1 ∠ এটা 120 এর সাথে গুণ দিয়ে দিব। 1 +120 না? কত আসছে? সেম জিনিস, শুধু +150 ডিগ্রি আসতেছে। এবার IC0 কত হবে বলেন? IC0 মান 0 হবে না ভাই, কারণ হ্যাঁ, 2000। কারণ আমরা জানি জিরোটা সবার সমান। IC1 একটা দেখে ফেলতে পারলে আর একটা তো তার উল্টা শিখছিলামই। এটা বের করা মানে এটা আর বের করারও দরকার নাই। দরকার আছে? স্কোয়ার আই এবং আর তোমার 0 হয়ে যাবে। সরি সরি, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আমি মনে হয় একটুখানি হবে। ভুল লিখছি। 1 মিনিট 1 মিনিট, ভুল মানে ক্যালকুলেশন ঠিক আছে, শুধু লেখার সময় একটু ভুল লিখছি আর কি। হ্যাঁ ঠিক আছে। তাহলে IA1 না, দরকার আছে, এর সাথে আমরা IA1 করব। IA1 মানে এর সাথে এখন এ গুণ করব। আচ্ছা, এ মানে আমরা জানি 1 ∠120, আর IA1 মানে হচ্ছে যে -30 ডিগ্রি। কত আসতেছে? ভাই এটা কি, ভাই মনে রাখার কি কোনো টেকনিক আছে ভাই? মানে অনেকগুলা কোনটা? একটু হয়ে যায় ভাই। মনে রাখার টেকনিক একটাই, যে আমরা একটা মনে রাখবো আর একটা তার অপোজিট হবে, এছাড়া আর কোনো উপায় নাই। আর টেকনিক সবসময় নিজেরটা বানাবেন। আমি যেভাবে মনে রাখি আমি তো বলে যাচ্ছি, তো অবশ্যই নিজের একটা সিস্টেম আপনার নিজের বানাই নিতেই হবে। ঠিক আছে ভাইয়া। সবচেয়ে সহজ উপায় যে যে কোনো একটা মনে রাখবেন আর একটা তার অপোজিট, এইভাবে মনে রাখলে এনাফ। ভাইয়া তাহলে এটা আসতেছে -90। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার, আর এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? জি তাহলে এই ভাই। একটা ম্যাথের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, অনেক হিসাব আছে। তো এরকম একটু বড় বড় টাইপের ম্যাথ একটা একটা করে করবেন, যাতে ওর ভিতরে কয়েকটা সূত্র মুখস্থ হয়ে যায়, এবং সেটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি গতদিন যেসব সূত্র দেখলাম তার একটা বলা যেতে পারে যে কোথায় অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম। এখন আস্তে আস্তে আমরা আর কয়েকটা জিনিস বা কয়েকটা সূত্র বলি, বা আর কি কি লাগবে সেগুলো আস্তে আস্তে দেখবো। এখানে কিন্তু একটু সূত্রের সংখ্যা বেশি, কারণ ঝামেলা বেশি, সূত্র মোটামুটি বেশি আছে, এজন্য বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, থ্রি ফেজ পাওয়ার আমরা জানি, বের করার সিস্টেমটা সবাই মোটামুটি জানি, যে আমাদের যদি টোটাল থ্রি ফেজ পাওয়ার বের করতে বলে সেটা আসলে কত? এ ফেজের ভোল্টেজ আর এ ফেজের কারেন্টের গুণফল, প্লাস বি ফেজের ভোল্টেজ, বি ফেজের কারেন্টের গুণফল, প্লাস সি ফেজের ভোল্টেজ, সি ফেজের কারেন্টের গুণফল। তাহলে এই সব গুণ করে দিলে কি আমি টোটাল পাওয়ার পাবো? এটা হচ্ছে অ্যাকচুয়ালও হইতে পারে এইরকম, মানে কি, এস তো কমপ্লেক্স পাওয়ার, কমপ্লেক্স পাওয়ারের একক কি? এমভিএ।
অথবা কেভিএ হইতে পারে। এমভিএ বা ভিএ তাহলে হতে পারে। এইটা করলে আসে, এটা হচ্ছে 3 VA0 IA0 আই0 প্লাস 3 VA1 ভিএ IA1 আই1। প্লাস 3 VA2 IA2। সবগুলাকে এ তে কেন নিয়ে আসলাম? কারণ আমরা জানি বি, সি সব কম্পোনেন্ট গুলাকে, মানে আমরা কোথায় সব অ্যাকচুয়াল গুলাকে কম্পোনেন্টে যদি ভাঙাই ফেলি, সেটা এ তেই ব্যাক নিয়ে চলে আসে, তাই না? তো এর আগে কিন্তু সব সূত্র টুত্র দেখছি। তাহলে খেয়াল করেন, আমরা যখন অ্যাকচুয়াল সূত্র লিখবো তখন কিন্তু আমার কত গুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে। কথা বুঝছেন? এই যে এখানে 3 গুণ হচ্ছে, 3 গুণ হচ্ছে, 3 গুণ হচ্ছে। কিন্তু যদি আমরা পার ইউনিটে হিসাব করি, তাহলে এই 3-এর ঝামেলাটা আর থাকে না। তাহলে তখন কত হবে? এটাই হচ্ছে আমাদের পার ইউনিট সিস্টেমের একটা সুবিধা। এখানে এই 3-র হিসাব আর করা লাগে না। কথা কি বুঝতে পারছেন? সো আমরা এখন থেকে পাওয়ার যখন বের করব, তখন অবশ্যই পার ইউনিটে বের করব, দেন পরবর্তীতে সেটাকে অ্যাকচুয়ালে কনভার্ট করব। কিভাবে? দ্যাট মিন্স অবশ্যই ভাই এইটাকে বেস কম্পোনেন্ট দ্বারা দিয়ে। গুণ করে দিলেই আমার অ্যাকচুয়াল হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, যে অ্যাকচুয়াল বাই অ্যাকচুয়াল বাই বেস ভ্যালু যে আমরা সূত্রটা পার জানি ইউনিটের। পার ইউনিট মানে হচ্ছে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল বাই বেস। বাই বেজ। তাহলে জি অ্যাকচুয়াল ভাই সমান বুঝছি। কত হবে? বেজ ইনটু পার ইউনিট। তো যেটা পাবো এটা জি তো ভাই। পার ইউনিটে পাবো, তার আচ্ছা, সাথে বেজ গুণ এক্ষেত্রে করে দিলেই তো আমাদের হয়ে গেল। জি ভাই, এক্ষেত্রে ভোল্টেজ গুলো আমরা কম্পোনেন্ট নিব না, VA0 VA1 সব VA2? কম্পোনেন্টে নিব, কিন্তু পার ইউনিটে নিব, মানে এটাও পার ইউনিট, এটাও পার ইউনিট, এটা পার। প্রত্যেকটা পার ওকে ইউনিটে ভাই, হবে। ঠিক আছে? আর ঠিক আছে। এখানে কিন্তু এগুলো খেয়াল থাকতে হবে যে এগুলা কিন্তু পাওয়ার টাওয়ার না, এই যে কম্পোনেন্ট বোঝাচ্ছে যে এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর এটা জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। তাহলে এটা হচ্ছে পাওয়ার বের করার সূত্র। আমরা কিভাবে কোনো থ্রি ফেজ যে কম্পোনেন্ট ভ্যালু গুলো থাকবে সেটা দিয়ে কিভাবে টোটাল থ্রি ফেজ পাওয়ার বের করে ফেলতে পারি। এজন্য আমরা সবসময় পার ইউনিট ভ্যালু ইউজ করব। পার ইউনিট ভ্যালু ইউজ করলে সুবিধা হচ্ছে এই 3 এর ঝামেলাটা আর করা লাগে না। এবার আসি ওয়াই ডেল্টার ক্ষেত্রে। সব সময় আমরা মনে রাখবো পজিটিভ সিকোয়েন্স আমাদের জানা হিসাব, আর নেগেটিভ সিকোয়েন্স উল্টা। ঠিক আছে? এই দুইটা কথা মনে থাকবে। পজিটিভ সিকোয়েন্স জি ভাই। আমাদের জানা হিসাব, নেগেটিভ সিকোয়েন্স উল্টা। এবার আসি জানা হিসাব কি জিনিস। আমরা সবাই জানি যে ওয়াই কানেকশনে কি জানি, লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ √3 গুণ হয় এবং ফেজ ভোল্টেজ। 30 ডিগ্রি লিড করে, তাই না? জি ভাই। দেখি আমাদের জানা। জি ভাই। তাহলে আমাদের জানা হিসাবটা কোথায় অ্যাপ্লাই হবে? পজিটিভ সিকোয়েন্সে। পজিটিভ সিকোয়েন্সে অ্যাপ্লাই হবে। তার মানে ভি এ বি ওয়ান, VAB1 এটা সমান কত হবে? √3 ইন্টু VA, অ্যাঙ্গেল কত ডিগ্রি? 30 ডিগ্রি। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে বলেন তো VAB2 সমান কত হবে? নেগেটিভ 120 করে দেবো মাইনাস। না না না, উল্টা, মানে নেগেটিভ 120 না, √3 গুণ তো ঠিক থাকবে। এটা 30 ডিগ্রি কি লিখছি? ও লিড। লিড। ল্যাগ। তাহলে এটা কি করবে? ল্যাগ করে দেবে। ল্যাগ করবে।
তার মানে কি একটা মনে আমি রাখলে তো আর একটা মনে রাখার দরকার, জাস্ট মনে রাখবো কি উল্টা। এটা 30 ডিগ্রি লিড, মানে ওকে। এটা 30 ডিগ্রি কি হবে, ল্যাগ হবে। আচ্ছা, এই যে √3 গুণ করছি, এর মানে আসলে এটা কি জিনিস? অ্যাকচুয়াল ভ্যালু, কথা বুঝছেন? কারণ আমরা তো ওই ও যে লাইনে যে হ্যাঁ, এত হ্যাঁ। ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু তো √3 গুণ করি। তার মানে এখানে যে সূত্রটা লিখলাম জি এটা ভাই। আসলে কিসের? অ্যাকচুয়াল ভ্যালু। কিন্তু আমরা তো এখানে বেশিরভাগই পার ইউনিট হিসাব করতেছি, অ্যাকচুয়াল ভ্যালু তো কম ইউজ করব। তাহলে অবশ্যই আমরা এখন কি করব, পার ইউনিটে যদি লিখি VAB1 সমান, এই √3 টার্মটা আর থাকবে না, জাস্ট অ্যাঙ্গেল টার্মটা থাকবে। তার মানে এটাকে ভি যখন বা এর ভিএ যে মানও যা, VAB এর মানও তাই, শুধুমাত্র 30 ডিগ্রি অ্যাড করে দিব, কথা বুঝছেন? বুঝলাম। আর VAB2 সমান কত হবে, সেম VA বাট -30 ডিগ্রি। তাহলে এটা কার হিসাব? এটা হচ্ছে পার ইউনিট ভ্যালু। একটু দেখি জিনিসটা আসলে কি বোঝাচ্ছে। মনে করেন আমাকে বলে দিছে যে VA সমান 110 0 ডিগ্রি, অবশ্যই এটা ভোল্টেজ। তাহলে VAB সমান কত হবে? আমি অ্যাকচুয়ালি বলতেছি, VAB সমান কত হবে? 110 গুণ √3, 30 ডিগ্রি, রাইট? জি ভাই, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল হিসাবে আসলো। অ্যাকচুয়াল। আবার যদি এরকম থাকতো যে VA1 এইটা সমান হচ্ছে 50 ∠10 ডিগ্রি, এটা ভোল্টেজ, তাহলে VAB1 কি হতো? থ্রি। মানে 50 গুণ থ্রি অ্যাঙ্গেল ইন্টু 40 ডিগ্রি। ও প্লাস প্লাস 30 করতেন 30 অ্যাকচুয়াল যোগ ভ্যালুর করে জন্য। দেবো, তাহলে 10-এর সাথে 30 যোগ করলে কত হয়? 40। জি জি ভাই, জি জি ভাই, বুঝছি। কথা বুঝতে পারছেন? জি ভাই, এখন যদি আমাকে বলতো VAB2, সেক্ষেত্রে আমি ভাই মাইনাস করতাম, দ্যাট মিনস VAB হচ্ছে -20 আসতো, তাই না? 50 √3 আচ্ছা, -20। রাইট। এবার যদি VAB বলি, মানে VAB2 বলি, তাহলে তাহলে যে 50 মাইনাস গুণ √3, 30 বিয়োগ করব, মানে -20 ডিগ্রি। এটাও ভোল্টেজ, এটাও ভোল্টেজ। কিন্তু এই যে 30 গুণ করা √3 গুণ করা লাগতেছে, এটা একটা ঝামেলা। তাহলে যদি পার ইউনিট হতো, অর্থাৎ VA1 সমান যদি বলতো 0.9 অ্যাঙ্গেল 50 ডিগ্রি পার ইউনিট, তাহলে VAB1 সমান কত লিখতাম? 0.9 0.9। লিখতাম। অ্যাঙ্গেলটা জাস্ট কত বসায় দিতাম, 80 ডিগ্রি পার। VAB2টা, সরি, VAB2টা লিখতাম কত, 0.9ই লিখতাম, অ্যাঙ্গেলটা জাস্ট বসায় দিতাম 20 ডিগ্রি। বলেন বুঝছেন কিনা? ভাই এই ভিএ পরে যেটা বের করলাম, VA1 VAB1, এগুলো হচ্ছে পার ইউনিট হিসাব করছিলাম আমরা। পার পার ইউনিট ইউনিট হিসাব হিসাব করতেছে, করলাম হ্যাঁ। অ্যাকচুয়াল। পার ইউনিটে হিসাব করতেছি বলে সাথে আর √3 গুণ হচ্ছে না, কিন্তু আচ্ছা অ্যাকচুয়ালে আচ্ছা যদি আচ্ছা। হিসাব করি তাহলে √3 গুণ হবে। এটা সবসময় খেয়াল রাখতে জি। হবে। এই কারণেই আমরা ভাই অ্যাকচুয়াল হিসাব করি না, কারণ অ্যাকচুয়ালে ঝামেলা বেশি। হুম। ভাই ভাই শেষেরটা একটু কিভাবে সোজা তো। হলো 20 ডিগ্রি? এই যে এ হচ্ছে 30 ডিগ্রি ল্যাগ করবে, তাহলে 50 থেকে 30 বিয়োগ করলে কত হয়, 20। তাহলে রেফারেন্স কি সবসময় এখানে আমরা VA1 ধরতেছি? অবশ্যই VA1 টা রেফারেন্স হবে। এই যে সূত্র তো লিখলাম তাই, সব সূত্রে কি VA1 কে ধরে। আচ্ছা, ওয়েট ওয়েট, এখানে আমি VA লিখে ফেলছি, এটা আসলে VA1 হবে। ওয়েট ওয়েট ওয়েট, এখানে কি VA1, এক মিনিট এক মিনিট, এটা VA1 না, যার যার সাথে তার তার হিসাব হবে। টু হবে, এটা টু।
এটা তো ঠিক আছে। তার মানে আসলে এটা এইখান থেকে বুঝছি, ঠিক আছে, বাট ভিএবি টুটা এইখান থেকে করা যাবে না। আচ্ছা সমস্যা নাই, বের করি আমরা, যেহেতু করতেছি এতক্ষণ, এটাও বের করি। এটা যদি VA1 হয়, VA2 কত হবে? ওই যে ভাইয়া 50√3। না না না, 50√3 ইতে না, VA2টা VA1 থেকে আসে। দেখেন আমরা যখন সিকোয়েন্স দেখছিলাম তখন কি দেখছিলাম, যে VA1, VA2 আর VA0 এইগুলোর ক্ষেত্রে কি ঘটনা ঘটে, জিরো গুলো সবার সেম। কথা বুঝতে পারছেন? 1 আর 2 তে ঝামেলা। জি ভাই। আর পজিটিভ গুলোর সিস্টেম কি ছিল? Sorry, আমরা তো ওইটা হিসাব করতেছি VA1 এর সাথে VB1 VC1 এর সম্পর্ক। আর যদি নিজ নিজ কথা বলি, যে আমরা এক মিনিট, VA কে ভাঙায় তিনটা জিনিস বানাচ্ছি, VA0, VA1 আর VA2। আচ্ছা এক মিনিট, জিনিসটা শিওর করি। আচ্ছা নিজেদের ভিতরে আসলে এরকম কোনো স্ট্যান্ডার্ড রুলস ফলো করতেছে না, এটা যে কোনো কিছু হইতে পারে, আমরা ওইদিকে না যাই। কারণ এটা ডিপেন্ড করতেছে যে অ্যাকচুয়াল কি রকম আছে তার উপরে। একটার সাথে আরেকটা রিলেশন আসলে বের করা যাচ্ছে,
বাট এইটার সাথে এইটার আসলে ফিক্সড কোনো রিলেশন আমার মনে হচ্ছে থাকবে না। যাই হোক, আমরা আপাতত যে কনসেপ্টটুকু মনে রাখতেছি এটা করলে চলতেছে, ভ্যালু আমরা পরে আপাতত ম্যাথ করলে আরো জিনিসটা ভালো ক্লিয়ার হবে। সহজ কথা আমরা এখানে মনে রাখতে পারি কি, যে আমাদের ভি এ বি ওয়ান এটা ডিপেন্ড করবে ভি এ ওয়ান এর উপরে, ভি এ বি টু এটা ডিপেন্ড করবে ভি এ টু এর উপরে। ভি এ ওয়ান এর যে অ্যাঙ্গেল আছে, ভি এ বি ওয়ান এর অ্যাঙ্গেল 30 ডিগ্রি লিড করবে বা যোগ করতে হবে। ভি এ বি টুটা ভি এ টু এর থেকে না, ভি এ টু এর থেকে 30 ডিগ্রি ল্যাগ করতে হবে। তবে যাই হোক, আমরা মনে রাখবো পজিটিভ সিকোয়েন্সটা আমরা যেটা জানি সেটার উপরে হিসাব হবে, নেগেটিভ সিকোয়েন্সটা টোটালি উল্টা। পজিটিভ সিকোয়েন্সের হিসাবে পজিটিভ সিকোয়েন্স হবে, নেগেটিভ সিকোয়েন্সের হিসাবে নেগেটিভ সিকোয়েন্স হবে। অ্যাকচুয়াল ভাই তাহলে ভ্যালুতে পাওয়ার কি হবে? এই যে পাওয়ার তো same। পার্থক্য সেম হবে, সেম ভ্যালু সেম থাকবে, শুধু অ্যাঙ্গেল 30 ডিগ্রি লিড বা ল্যাগ করবে। কথা বুঝতে পারছেন? এখন ভি এ টু এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, ভাইয়া এটা ওখানে ডিপেন্ড যদি করতে। ভি হ্যাঁ বলেন। ভাইয়া ওখানে যদি ভি সি এ থাকতো তাহলে কি ভি ভি এ কে রেফারেন্স ধরতাম? ভি মানে মানে ভি সি এ, এখানে ভি এ বি ওয়ান ধরছি না, এখানে ভি সি এ ছিল, কাহিনী বা হচ্ছে, বি সি যদি আমরা থাকতো তাহলে কি? যাই থাক না কেন সবকিছুকে এতে নিয়ে চলে আসতেছি না, বুঝেন নাই? জি ভাইয়া। হ্যাঁ তাহলে হ্যাঁ, বুঝতে পারছি, সবকিছুকে যদি সবই এতে এই নিয়ে চলে আসি, তাহলে তো এ থেকে আবার সবকিছুতে যাওয়ার সিস্টেম তো আমরা জানি, আলাদা কষ্ট করার তো দরকার নাই। আচ্ছা আচ্ছা। এজন্য আমরা সব হিসাব কিতাব এ দিয়েই করব, যে এই জিনিসগুলো সব এ দিয়েই করব। কারণ আমি জানি ভি এ ওয়ানটাই আসলে মেন, কারণ ভাই ভি বি ওয়ান থাকলেও সেটাকে আমরা ভি এ ওয়ান বানাই নিচ্ছি। বুঝলাম। বুঝতে পারছেন? যেমন জি ভাই কম্পোনেন্ট এই যখন ক্ষেত্রে। করতেছি সবকিছু কি এ দিয়ে করতেছি না, জি ভাই। এটাই তো আমাদের টার্গেট, এই জন্য আমরা এ দিয়েই মনে রাখবো সূত্র। কিন্তু ভাইয়া এখানে কি তখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল তো তখন থাকবে না তাহলে, তাই না? মানে কোনটা? তখন তো যদি বি 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 যদি থাকে, ধরেন বি 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 সেইটাকে থেকে এ আমি এ করতেছি, তে নিয়ে আসবো, এর তো একটা অ্যাঙ্গেল থাকবে তখন, তখন তো আর, কিছু না কিছু তো একটা থাকবে, আচ্ছা আচ্ছা ওইটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই, মানে তখন সেইটার অ্যাঙ্গেল সাথে তো 30 ডিগ্রি যোগ 30 করে থাকবে দেবো, না। তাইলে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখানে 30 ডিগ্রি বলতে কিন্তু ভি এ ওয়ান এর অ্যাঙ্গেল 30 ডিগ্রি এটা বোঝাচ্ছি না, আমি বলতেছি ভি এ ওয়ান এর অ্যাঙ্গেল যা তার সাথে 30 ডিগ্রি যোগ করতে হবে। এই যে যেমন দেখেন, এখানে ভি এ ওয়ান এর অ্যাঙ্গেল কি 30, কত 10, তাহলে ভি এ বি ওয়ান যখন বের করছে তখন এর সাথে 30 যোগ করে কত বানাইছি, 40 বানাইছি। বুঝছেন? এটা তো ভাই এক। তাহলে এখানে ভি এ স্কোয়ার, ভি এ ভি এ বি টু হবে না ভাই? ভি এ কোনটা? বি টুটা বের করি। এই যে ভি এ বি টুটা, ভি এ বি ওয়ান তো বের করছি, ভি এ বি টুটা বের করি। ভি এ বি টু যদি বের করতে চাই তাহলে আমাকে ভি এ টু এর মান দেওয়া থাকতে হবে। কথা বুঝছেন? ভি এ টু। হ্যাঁ এই বুঝছি ভাই, ভি তার মানে এ ওয়ান এর টু সাথে আমি এর, ওয়ান এর চিন্তা করবো, টু এর সাথে টু এর। ওয়ান এর সাথে ওয়ান এর হিসাব, টু এর সাথে টু এর হিসাব, এই এতটুকু মনে জি রাখলেই ভাই। চলতেছে। জি ভাই, এত মানে একটু প্যাচ পেয়ে গেছিল ভাই, আর কি হ্যাঁ, অনেকগুলা তো একটু দেখা এবার লাগবে। দেখেন আমরা যদি ডেল্টার কথা বলি, ডেল্টাতে আমরা কি জানি? যে লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, ফেজ ভোল্টেজ, ভোল্টেজ তো সেম, সরি লাইন, জি ভাই লাইন কারেন্ট ফেজ কারেন্টের রুট থ্রি গুণ। √3 গুণ, এবং 30 লিড করে। ল্যাগ, ল্যাগ এখানে আবার ল্যাগ করে। ওইখানে লাইন ভোল্টেজ 30 ডিগ্রি লিড করে, আর ডেল্টাতে লাইন কারেন্ট 30 ডিগ্রি ল্যাগ করে। জি ভাই। আচ্ছা, এইটা তো আমাদের জানা, তাহলে এটা অ্যাপ্লাই হবে কোথায়? লাইন কারেন্ট গুলোর ক্ষেত্রে না, আই এ আই বি এগুলোর ক্ষেত্রে হবে না? হুম, শুধু আই এর ভ্যালু গুলোকে অ্যাপ্লাই হবে না ভাই, লাইনের যে। তা কেন? কিছুক্ষণ আগে বললাম, জানা জিনিস পজিটিভ সিকোয়েন্সে অ্যাপ্লাই হবে। ও আচ্ছা আচ্ছা, আর অজানা গুলো নেগেটিভ। নেগেটিভ ঠিক না, নেগেটিভ সিকোয়েন্সে এর উল্টা, তাহলে নেগেটিভ সিকোয়েন্সে কি হবে, 30 ডিগ্রি লিড করবে।
তাহলে লাইন কারেন্ট কে? আই এ হচ্ছে লাইন কারেন্ট। কথা বুঝতে পারছেন? মানে ধরেন কথার কথা বলে দিচ্ছে যে আই এ বি ওয়ান এটা হচ্ছে 50 ∠20 ডিগ্রি। তাহলে আই এ ওয়ান কত হবে? এত, সরি, এত -30 ডিগ্রি। তাহলে 20 - 30 করলে কত হয়? -10 ডিগ্রি। কথা কি বুঝতে পারছেন? ভাই আরেকবার একটু, আপনি হচ্ছে I1 করলেন হচ্ছে -30, হ্যাঁ সূত্র আই আমার। এ ওয়ান হচ্ছে লাইন, আই এ ওয়ান হচ্ছে লাইন। তাহলে লাইন ভ্যালু ফেজের √3 গুণ হবে। তাহলে ফেজ তো 50, তাহলে এটা হবে 50 গুণ √3। আর অ্যাঙ্গেল কি হবে? ফেজের অ্যাঙ্গেল কে বা ফেজের অ্যাঙ্গেল থেকে 30 বিয়োগ করে দিব। জি ভাই বুঝছি। ওকে। কিন্তু সেম কাজটা যদি আমার পার ইউনিটে করতে হতো, এটা তো অ্যাকচুয়াল। শুধু রুট পার ইউনিট অর্থাৎ আই এ ওয়ান সমান কত হতো? আই আই এ I1B। বি ওয়ানই থাকতো, শুধু -30 ডিগ্রি হতো। মানে আই এ বি ওয়ান সমান যদি হতো 0.5 অ্যাঙ্গেল ভাইয়া +30 হবে না? 30, না না, আমি তো এখনো পজিটিভেই আছি, নেগেটিভে তো যাইনি। আচ্ছা। এটা বললাম অ্যাকচুয়াল, মানে এটা অ্যাম্পিয়ার, এটা অ্যাম্পিয়ার, এটা অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে পার ইউনিট, এটা হচ্ছে পার ইউনিট। তাহলে আই এ বি ওয়ান কি সেম থাকতো, মানে সেম থাকবে, কত? 0.5ই থাকবে। অ্যাঙ্গেল 30 বিয়োগ করে দিতে হবে বা 0 ডিগ্রি করে দিতে হবে। বলেন এটুকু বুঝছেন কিনা? বুঝতে পারছেন? জি ভাই। ওকে। তাহলে সেম ঘটনায় আমি কি বলতেছি, যে নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে উল্টা, উল্টা মানে এখানে যেমন -30 করছে, আর এখানে কি করব? +30 ডিগ্রি। এই সূত্রটা কখন ইউজ করব? যখন অ্যাকচুয়াল, যদিও আমরা অ্যাকচুয়াল সূত্র নর্মালি ইউজ করব না, জাস্ট শিখে রাখার জন্য। আর পার ইউনিটের জন্য যদি হতো এই সূত্রটা, বলেন বুঝতে পারছেন কিনা? জি ভাই বুঝতে পারছি। ওকে। এই কিন্তু মোটামুটি আমাদের সিকোয়েন্সের যে হিসাব কিতাব, ওয়াই ডেল্টাতে কি রকম হবে না হবে, এগুলা কিন্তু টুকটাক আমাদের কাজে লাগতে পারে। তো যখন যেটা কাজে লাগবে সেটা আমরা ম্যাথ করার ক্ষেত্রে করব। আপাতত জাস্ট আমি সূত্রগুলা কোথায়, মানে কি কি লাগবে সেগুলো দেখাই যাচ্ছে। অনেক সূত্র, সবগুলা সূত্র নোট করে অবশ্যই বারবার লিখে লিখে হোক, ম্যাথ করে করে হোক, প্র্যাকটিস করতে হবে। এখন আমরা নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা টপিকের দিকে যাব, সেটা হচ্ছে সিকোয়েন্স। আমরা যখন করব পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স। তো পজিটিভ সিকোয়েন্স বলছিলাম যে ওই যে আমরা গতদিন কিন্তু ব্যালেন্স করেও দেখছিলাম যে পজিটিভ সিকোয়েন্সে কি থাকে, মানে এক কথায় ব্যালেন্স যে সিস্টেম আছে ওই সিস্টেমে শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্সটাই থাকে। তার মানে আমরা যে প্রথম লেকচারের দিকে বা প্রথম দিকে যে রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম গুলো ড্র করছি, ওইটাই আসলে কি ডায়াগ্রাম? পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম। কথা সব বুঝতে পজিটিভ। পারছেন? মানে সোর্স আছে, জি ভাই। তার মানে সোর্স সহ যেটা আঁকাইছি, ধরেন আমি একটা র্যান্ডম বলি যে এরকম তো আমরা আঁকাইছি,
সবারই মনে থাকার কথা। ধরেন এই যে এরকম নিছি না, বুঝতে জি পারছেন? ভাই, শুধু রিঅ্যাক্ট্যান্স। তাহলে এটাই হচ্ছে আমাদের পজিটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স যেহেতু বলতেছি, আমাদের এই যে রিঅ্যাকটেন্স গুলো থাকবে এগুলো সবার ওয়ান আকারে থাকবে, মানে প্রশ্নে দেওয়া এক্স ওয়ান আকারে যেগুলো থাকবে। যেমন এটা যদি ট্রান্সফরমার হয় নর্মালি, আমি নর্মালি কেসের কথা বলতেছি, ট্রান্সফরমারের ভ্যালুগুলো সব সিকোয়েন্সে সেমই থাকে। ট্রান্সমিশন লাইনের নর্মালি সব সিকোয়েন্সে সেমই থাকে, মানে পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স ইয়েতে সব সিকোয়েন্সে সেমই থাকে। সো ওইটার ভ্যালু আলাদা আলাদা করার দরকার পড়ে না। এটা মনে করেন আরেকটা ট্রান্সফরমার, এটা হচ্ছে মোটর, কিন্তু এটা ওয়ান। মানে নর্মালি জেনারেটর আর মোটরের এইগুলা আলাদা আলাদা হয়, বাট এটা আমাদের কষ্ট করার কিছু না, প্রশ্নেই দেওয়া থাকবে যে আলাদা নাকি এক হবে। কথা বুঝছেন? জি ভাই, নেগেটিভ সিকোয়েন্স এক্স্যাক্টলি এই সার্কিট, কোনো পার্থক্য নাই। কিন্তু বলেন তো একটা কি দেখছিলাম নেগেটিভ সিকোয়েন্সে? রোটেশনাল যে জিনিসটা। রোটেশনাল জিনিসটা, যে অল্টারনেটর তো সবসময় একটা সিকোয়েন্সেই ঘুরতে পারে ক্লকওয়াইজ, এট এ টাইম তো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে না। তার মানে ইএমএফ জেনারেট হয় শুধুমাত্র কোথায়? পজিটিভ পজিটিভ সিকোয়েন্সে। সিক্স। তাহলে নেগেটিভ সিকোয়েন্সে কি থাকে না, কোনো ইএমএফ জেনারেশন থাকে না। তার মানে এই সেম সার্কিটে শুধু কি থাকবে না, ইএমএফ এর পার্টটুকু থাকবে না, বাকি সব সেম। আচ্ছা ভাই, এখানে আপনি একবার আমাদের বলছিলেন যে, ওহ ওটা তো জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে বিভিন্ন যে ডেল্টা গ্রাউন্ড করা থাকে। ওইসব করব বলেই আমি আগে তার কাজ শেষ করে নিচ্ছি, দেন ওইটাতে যাব। কথা কি বুঝতে পারছেন? জি ভাই, যদি আমাদের ওইগুলা যেগুলা পড়ছি ভাই, হ্যাঁ, জাস্ট কি যেন বলে, মানে হচ্ছে যে ভাই, আসলে শুধু সোর্স, আমাদের আমাদের যদি ডায়াগ্রাম অ্যাকাউন্ট শুধু আঁকাই দিব এরকম ভাবে। হুম, পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম আঁকাও, এটা আঁকাবো। নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম আঁকাও, এটা আঁকাবো। জিরো সিকোয়েন্সটা একটু চিন্তা ভাবনার বিষয় আছে, সার্কিট দেখার বিষয় আছে, সেটাই আমরা শিখবো, যে জিরো সিকোয়েন্স কিভাবে আঁকাতে হয়। মনোযোগ দিয়ে দেখেন, এটা মনে করেন ট্রান্সফরমারের আমরা একটা রিঅ্যাকট্যান্স আঁকাতাম না এতক্ষণ, মানে পজিটিভ সিকোয়েন্সে আঁকাইছি না, একটা জি রিঅ্যাকট্যান্স ভাই। এরকম দিয়ে দিতাম। কিন্তু এইখানে জিরো সিকোয়েন্সে যখন আমরা আঁকাবো তখন খেয়াল রাখতে হবে ট্রান্সফরমারের কানেকশন কেমন, সেই কানেকশনের উপরে ভিত্তি করে আমাদেরকে আঁকাতে হবে। কথা বুঝতে পারছেন? জি মনে ভাই। রাখবেন, ওয়াই কানেকশনের ক্ষেত্রে এইটা অথবা এইটার হিসাব, ডেল্টার ক্ষেত্রে এইটার হিসাব। কথা বুঝতে পারছেন কি বললাম? ওয়াই গানসের ক্ষেত্রে হলো ওয়াই যেমন এর লাইনের ক্ষেত্রে ক্ষেত্রে। সিরিজের হিসাব, আর ডেল্টার ক্ষেত্রে এরকম প্যারালালি হিসাব, মানে যেভাবে নাম হিসাবে মনে রাখতে পারেন। এবার আসি, একটা ট্রান্সফরমারের দুইটা সাইড থাকবে অবশ্যই, জি ভাই। প্রাইমারি আর সেকেন্ডারি। আমরা মনে মনে এটাকে প্রাইমারি আর এটাকে সেকেন্ডারি ধরে নিলাম। সহজ কথা, ওয়াই যদি ওপেন হয়, মানে ওয়াই ধরেন এইরকম দেওয়া আছে প্রশ্ন, তাহলে এটা কি ওপেন? আচ্ছা, বুঝতেছেন না অনেকে যে ওয়াই ওপেন কিভাবে? এটা ওয়াই আর এইটা মনে করেন দেওয়া, তাহলে এটা হচ্ছে ওয়াই আনগ্রাউন্ডেড আর এটা হচ্ছে ওয়াই গ্রাউন্ডেড। কথা বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এরকম যদি ওপেন হয় তাহলে এই সুইচও আমরা ওপেন রাখবো, ওপেন রাখবো। আর যদি গ্রাউন্ডেড হয় তাহলে এই সুইচটা কি করে দিব? কানেক্ট করে দিব। গ্রাউন্ডেড হলে সুইচটা কি করে দিব? কানেক্ট করে দিব। কথা বুঝতে পারছেন? জি ভাই। আর এটা দেখেন শুধু তার দিয়ে গ্রাউন্ড করা, জি ভাই। তার দিয়ে না হয়ে
যদি আমার দেওয়া থাকতো যে এই রকম, তার আমরা নিচে রেফারেন্সে গ্রাউন্ড করে দিতাম একটা, এই যে তাহলে কি আমরা সেম গ্রাউন্ড বলতে যে সেম কানেক্ট করব, কিন্তু সাথে কি দেব, একটা এরকম রিঅ্যাকটেন্স দিয়ে দেব। সেটা পরে আসতেছে, আপাতত কনসেপ্টটা বুঝেন। তাহলে এবার একে একে আমরা দেখি যে চিত্রগুলো কিরকম হবে। 1 নাম্বার কেস আসি। প্রত্যেকটা কেস হিসাব করতে হবে, কিছু মানে একটা কেস নিয়ে একটু ঝামেলা আছে, ওই কেসটা নিয়ে সবার ভিতরে একটু কনফিউশন থাকে। সেটাও আমি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, তাহলে 1 নাম্বার আমি ধরে নিলাম যে ওয়াই কানেকশন আর ওয়াই কানেকশন, মানে ওয়াই ওয়াই ট্রান্সফরমার, যার দুইটাই কি করা আছে, গ্রাউন্ডেড করা আছে। তার মানে প্রাইমারি সাইডও গ্রাউন্ডেড করা, সেকেন্ডারি সাইডও কি করা, গ্রাউন্ডেড করা, এবং দুইটাই কি ওয়াই। তাহলে ওয়াই জিনিসটা কোথায় হিসাব করা হয়, বলছিলাম ওয়াই হিসাব করা হয় উপরে বা লাইনের ক্ষেত্রে। ওয়াই লাইনে ডেল্টা নিচের দিকে, নিচে রেফারেন্সে। হ্যাঁ, তাহলে দেখেন এই যেটা গ্রাউন্ডেড করা মানে আমরা কি করব, কানেক্ট করে দেবো। এই যে এটা গ্রাউন্ডেড, তার মানে এই পাশটা কানেক্ট করে দিলাম। এই পাশটাও কি গ্রাউন্ডেড, তাহলে এই পাশটাও কি করে দিব, কানেক্ট করে দিব। ক্লিয়ার? জি ভাই। তাহলে প্রথম সিচুয়েশন গেল। 2 নাম্বারে মনে করেন এরকম আসলো, এক পাশে ধরেন গ্রাউন্ড হয়েছে আর এক পাশ ওপেন আছে। তাহলে এই যে বাম সাইড বা প্রাইমারি সাইড যেহেতু গ্রাউন্ডেড, তাহলে এই কানেকশন থাকবে, কিন্তু এই পাশে কি গ্রাউন্ডেড হয়েছে, না ভাই, ওপেন হবে না। গ্রাউন্ডেড হয় নাই। তার মানে যে এই জিনিসটা কিন্তু আর এরকম থাকবে না, এই জিনিসটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তার মানে যে যেই পাশে গ্রাউন্ডেড হয়েছে ওইটা থাকবে, আর যেই পাশ আনগ্রাউন্ডেড সেটা কিন্তু থাকবে না, এটা ওপেন হয়ে যাবে। ভাই এক্ষেত্রে কি আমাদের একটা রেফারেন্স ধরে নেওয়া লাগবে? হ্যাঁ, এই যে রেফারেন্স এটা। সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাই আমাদের ট্রান্সফরমার দুটো সাইডে এরকম চিহ্ন দেওয়া থাকবে তো, ইয়ের মতো, তাই না? যে অবশ্যই দেওয়া থাকবে, যেগুলো আমরা। হ্যাঁ অবশ্যই দেওয়া, প্রত্যেক ম্যাথে আছে। ওই জায়গায় লাগে নাই বলে আমি ওইটা নিয়ে আলোচনাও করি নাই, খেয়ালও করি নাই। কথা বুঝতে পারছেন? জিরো সিকোয়েন্স জি বললেই ভাই। কেবলমাত্র ওই জিনিসগুলো খেয়াল করতে হয়। 3 নাম্বার মনে করেন কেস বলে দিল এরকম, যে এক পাশে ডেল্টা আর এক পাশেও ডেল্টা। তাহলে ডেল্টা হলে আর এই দিকে হিসাব হয় না, ডেল্টা হলে কোন দিকে হিসাব হয়, নিচের গ্রাউন্ডে। দিকে হিসাব হয়। ডেল্টা থাকলেই আমরা কি করব, এইটা রেফারেন্সের সাথে কানেক্ট করে দেব। ডেল্টা আছে, এই পয়েন্টটাকে রেফারেন্সের সাথে কানেক্ট করে দেব। এই পাশেও ডেল্টা আছে, এই পয়েন্টটাকে রেফারেন্সের সাথে কানেক্ট করে দেব। ঠিক আছে? তাহলে ডেল্টা থাকলে রেফারেন্সের সাথে কানেক্ট করে দেব, ডেল্টা থাকলে রেফারেন্সের সাথে কানেক্ট করে দেবো, সহজ কথা। ওয়াই এর হিসাব দিলাম না কেন? এইদিকে। হুম। মানে এই সাইডের যে একটা এই সাইড থেকে দিলাম না কেন ভাইয়া? কোনটা? এই যে এই পাশ থেকে কেন টান দিলাম না ভাই? শুধু আমরা এই এই যে পাশ? কলেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে কেন আমার হিসাব, আমার তো হিসাব হচ্ছে ট্রান্সফরমারের হিসাব, এর সাথে আমার তো কোনো সম্পর্ক নাই। হিসাব আচ্ছা হচ্ছে আচ্ছা এই আচ্ছা, বুঝছি কয়েলের ভাই। কি অবস্থা সেটা হিসাব করতে হবে আমাদের। এইটা আচ্ছা টান দিয়ে আচ্ছা, তার ঠিক আছে। কয়েলের সাথে সম্পর্ক হবে না। হুম। এবার মনে করেন মিক্সড থাকতে পারে। কিরকম? এই পাশে মনে করেন ওয়াই যেটা গ্রাউন্ড হয়েছে, আর এই পাশে আছে ডেল্টা। যেহেতু এটা ওয়াই গ্রাউন্ড হয়েছে, সো এইটাকে আমরা কি করতে পারি, কানেক্ট করে দিতে পারি। আর এই যে এই জি পাশে ভাই। দেখতেছি ডেল্টা, ডেল্টা মানেই এইটা কি হয়ে যাবে,
রেফারেন্সের সাথে শর্ট হয়ে শর্ট করে দেবো। কথা বুঝতে পারছেন? জি ভাই। যদি এমন হতো এই পাশে ওয়াই, তার মানে এইটা কি থাকবে? ওপেন থাকবে, কারণ এই যে ওয়াই গ্রাউন্ড হলে তো এটা কানেক্ট হয়। আর এই পাশে ডেল্টা, তার মানে এটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে রেফারেন্সের সাথে। এইটাই হচ্ছে এক্সেপশনাল কেস, যে এইটাকে কেউ কেউ এইভাবে কল্পনা করে। ভালো করে বুঝেন এটা কোন কেস, এটা কিন্তু এক্সেপশনাল কেস। কেমন? এটা কিন্তু এই চিত্রটা সঠিক, হ্যাঁ, এটা ভুল যে এরকম না, তবে এইটা কম রাইটার ইউজ করে। তো আপনি দুইটাই মনে রাখতে পারেন, যে কোনো একটা পরীক্ষায় করলেই চলবে। একটা হচ্ছে নর্মাল কেস, যেভাবে আমরা করতে পারি সেটা তো আমরা করলামই। আর একটা হচ্ছে যখন ওয়াই আনগ্রাউন্ডেড এবং ডেল্টা, বা ওপেন ওয়াই ডেল্টা এরকম যদি থাকে, তাহলে সেইটাকে মনে মনে এইভাবে ধরে নেওয়া হয় যে এটা আসলে ওয়াই গ্রাউন্ডেড এবং ওয়াই, তার মানে এইটাকে এর মতো করে আঁকানো হয়। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে এক্সেপশনাল ও, কেস, যে আপনি এইটাকে এর মতো করেও আঁকাতে পারেন, এইটাকে এর মতো করেও আঁকাতে পারেন। দুইটাই সঠিক, বিভিন্ন রাইটার দুই ভাবে আঁকায়। তবে যেহেতু বুয়েট স্টিভেনসন ফলো করে বেশি, স্টিভেনসন আবার এইটা ফলো করে, তো বলছি না যে এইটাই করতে হবে, আপনি চাইলে এটাও করতে পারেন, বাট দুইটাই যে রাইট এটা মনে রাখবেন। এটাই হচ্ছে এক্সেপশনাল কেস। তো এটা দেখে আবার কনফিউজ হয়ে যাইতে পারেন যে মনে হয় ভুল আঁকাইছে, বাট ভুল না, এইটাকে এই রকম কল্পনা করে আঁকায়। কথা বুঝছেন? ভাই যখন এটা এটাকে মনে আমরা রাখবেন। এই যে হলুদ, হ্যাঁ হলুদ টুকরি চিন্তা করি, তাহলে ভাই ওই লাইনটা শর্ট করে দেবো আর এটা ওপেন রাখবো, তাই তো? হ্যাঁ, তাহলে হলুদটা যদি চিন্তা করি, তাহলে আমরা কি করব? এইটা কানেক্ট করে দিব, আর এটা ওপেন থাকবে। আর এটা ওপেন রাখ। আচ্ছা তার আচ্ছা। মানে ওয়াই ডেল্টার জন্য এই সার্কিটও সঠিক। ওয়াই ডেল্টার জন্য তাহলে দুই রকম, একটা নর্মাল নিয়মে, আর একটা হচ্ছে এই হলুদ কল্পনা করে। আপনার যেভাবে সুবিধা Excellent. সেভাবে আঁকাতে পারেন। জি ভাই। তাহলে এই গেল মোটামুটি ট্রান্সফরমারের হিসাব। ট্রান্সফরমার আর তেমন কিছু নাই, এই এতটুকু মনে থাকলে আমরা যে কোনো কিছু আঁকাতে পারবো। লোডের ক্ষেত্রে নর্মালি কম আসে, কারণ লোড নর্মালি দেখা যায় যে আমাদের রিঅ্যাকটেন্স ডায়াগ্রামে লোডের খুব একটা কাজ আসলে থাকে না। তারপর একটু দেখে রাখি যে লোড যদি মনে করেন হয় ওয়াই কানেক্টেড, মানে একটা লোড আছে যেটা ওয়াই কানেক্টেড, এর জন্য তাহলে জিরো সিকোয়েন্স কিভাবে আঁকাবো? আমরা একটা রেফারেন্স নিব, জাস্ট একটা রিঅ্যাকটেন্স আঁকাই দেবো, শেষ। কোনো কানেক্ট টানেক্ট কিছু করব না, এইভাবে থেকে যাবে। কথা বুঝতে পারছেন? কেন কানেক্ট করলাম না? কারণ এই যে লোডটা আমরা আঁকাইছি, এর কোনো নিউট্রাল নাই। সেম জি লোড ভাই। যদি হতো এরকম, যে লোড আছে এবং সেটার একটা কি আছে? নিউট্রাল। নিউট্রাল আছে, তাহলে আমরা কি করতাম? এই যে আমাদের যে রেফারেন্সটা ছিল, আর এই যে এরকম যে আমরা আঁকাচ্ছি, জাস্ট টেনে কানেক্ট করে নিতাম। বুঝতে পারছেন? তাহলে লোডে জি ভাই। যদি নিউট্রাল থাকে, তাহলে আমরা টেনে কানেক্ট করে দেব, শেষ। এখন এই সেম লোডে এই নিউট্রালটা যদি ডিরেক্ট কানেক্ট না হয়ে কোনো একটা মনে করেন রিঅ্যাকটেন্স অথবা ইম্পিডেন্সের মাধ্যমে কানেক্ট হতো, তাহলে লোড রেফারেন্সের সাথে ওইগুলো অ্যাড করে দিতাম। জাস্ট ওটা অ্যাড করে দিতাম, আর কোনো পার্থক্য নাই। মানে এইগুলা মোটামুটি, আর মানে নর্মালি লোড আসলে খুব একটা আসেও না, কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ট্রান্সফরমার, মোটর, জেনারেটর এইগুলাই আসলে আসে বেশি। লোডটা জাস্ট এমনি শিখে রাখার আহ, জন্য, যে ইনকেস যদি চলে আসে কখনো। জি ভাই, এটা শেখার একটু উপকার হলো ভাই, কারণ ওরা লাস্ট আমি একটু ই করলাম ভাই, 2012 সালে লাস্ট এই সিকুয়েন্স দিয়েছিল ভাই, মানে যে সাবের এক্সামে, আর এই পর্যন্ত দেয়নি ভাই সিকুয়েন্স। অনেক যেমন স্যার ড্র করে দেয় না। অলরেডি আমরা শিখছি যে এই যে জেড এন বলি বা এক্স এন বলি,
একে যখন সিঙ্গেল ফেজে আঁকাতে হয় তখন কি দিতে হয়? সিজেডএন। কেন দিতে হয় সেটা কিন্তু অলরেডি গত ক্লাসে আমি আলোচনা করছি। কথা বুঝতে পারছেন? জি ভাই। আর ডেল্টার ক্ষেত্রে তো আমরা বোঝাই যাচ্ছে যে ডেল্টার ক্ষেত্রে যে ট্রান্সফরমার যেরকম আঁকাইছি এক্স্যাক্টলি তাই। মানে একটা রিঅ্যাকট্যান্স নিব, এর জাস্ট দুই মাথা শর্ট করে দিব। ভাই 3Z নাকি আরেকবার একটু মনে করাই দিবেন, শর্ট নিয়ম কোনটা 3Z না? সিঙ্গেল পেজ 3 পেজ থাকলে স্টারের ক্ষেত্রে আমরা 3Z লিখেছে। নর্মালি গত ক্লাসের ভিডিওটা আবার দেখবেন, এর ভিতরে তিনটা ফেজের কারেন্ট মিলিত ঢুকে, কিন্তু এখানে তো পার ও ফেজ এর ভিতরে শুধু একটা ঢুকবে, কিন্তু এটা তো আর প্রকাশ করা যাচ্ছে না। এই কারণে এর সাথে আমরা 3 গুণ করে দিই, যাতে এর যে ভোল্টেজটা আছে সেটা আসলে ঠিক থাকে। ও আপনি দেখাছিলেন ভাই, হ্যাঁ গত হ্যাঁ, নিউট্রাল ক্লাসে দিয়ে যেটা বের হয়ে ডিটেলস যায়। আলোচনা করছি, ওইটা ভালো করে আরেকবার দেখবেন। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আঁকানোর সিস্টেম বুঝলাম। এখন দুই একটা এক্সাম্পল দেখলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে এইটার কথা বলতেছি, যে এরকম এই যে চিত্র থাকবে, দেখেন এই যে ট্রান্সফরমারে কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া আছে, বুঝতে পারছেন? আবার এই যে মেশিনেরও কিন্তু দেখেন দেওয়া আছে, এই যে মেশিনেরও দেওয়া আছে। তাহলে এবার আমরা আঁকাই, প্রত্যেকটা সিকোয়েন্স আঁকাবো। প্রথমে পজিটিভ সিকোয়েন্স আঁকাবো। পজিটিভ সিকোয়েন্স যখন আঁকাবো তখন এইখানে কি আছে না আছে ওর দিকে তাকানোরই কোনো দরকার নাই, আমরা যা জানি তাই। মেশিন আছে, তাহলে ওর নিজস্ব একটা অবশ্যই রিঅ্যাকট্যান্স দিতে হবে, সোর্স থাকবে, এই যে 1 নাম্বার বাস এইটা, দেন একটা ট্রান্সফরমার, এই দিয়ে দিলাম 2 নাম্বার, দেন ট্রান্সমিশন লাইন, এই দিলাম 3 নাম্বার, দেন ট্রান্সফরমার দিলাম 4 নাম্বার, দেন মোট আর একটা মেশিন। কথা কি বুঝতে পারছেন? জি ভাই, এইটা মনে হয় রিঅ্যাকট্যান্স কারোর ডায়াগ্রাম হয়ে গেল। বুঝতে সমস্যা থাকার কথা না, কারণ এটা আমরা মানে অলরেডি অনেকগুলো এরকম আঁকাইছি, ম্যাথ এত করছি। নেগেটিভ সিকোয়েন্স কি হবে? এক্স্যাক্টলি সেম, শুধু পার্থক্য কি বললাম, সোর্স থাকবে না। আমি ভ্যালু বসাচ্ছি না, ভ্যালু প্রশ্নে যেরকম থাকবে সে তার উপরে ভিত্তি করে আমরা ভ্যালু বসাবো। আগে আঁকানোটা বুঝি, দেন ভ্যালু যখন আসবে তখন আমরা ভ্যালু বসাই দিই। আঁকানো বুঝলে ভ্যালু বসানো এমন কঠিন কিছু না। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাই। ওকে, এইবার আসি যে আমাদের মেন কাজ, সেটা হচ্ছে জিরো সিকোয়েন্স। জিরো সিকোয়েন্সে কিন্তু সব দেখতে হয়, কি কি একটু কিরকম কি ভিতরে কানেকশন না আছে সবকিছু দেখতে হয়। একটু তাহলে ভাই আমরা, বক্সে লিখে দেন এটা প্লাস, একটু দেখ এই সময় একটু ভালো হবে। এটা পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ এটা নেগেটিভ সিকোয়েন্স। তাহলে আর জিরো জিরো সিকোয়েন্স। সিকোয়েন্সের জন্য একটা কি থাকবে? রেফারেন্স বার থাকবে। এটা জি ভাই। রেফারেন্স, যদিও সবার ক্ষেত্রে রেফারেন্স আছে, রেফারেন্স বাস এখানে। ওকে, তাহলে এবার দেখেন মেশিন, মেশিনের দেখেন যে ওয়াইটা আছে, ওয়াইটা কি একটা রিঅ্যাকট্যান্সের মাধ্যমে গ্রাউন্ড হয়েছে না? জি ভাই। কিন্তু মেশিনের নিজস্ব আবার একটা জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স তো থাকবে, যেটাকে আমরা X0 আকারে চিনে থাকি। কথা বুঝতে পারছেন? হুম। জি ভাই। তার মানে ওর নিজস্ব একটা থাকবে যেটাকে আমি বলতেছি X0। আবার আরেকটা দেখতেছি যেটা নিউট্রাল হয়েছে, তাহলে সেটাও থাকবে, যেটা রেফারেন্সে এসে যোগ হবে। কিন্তু এইটাকে সবসময় 3 দ্বারা গুণ করতে হয়, যেটা অলরেডি অনেকবার বলে ফেলছি। আর এটা হচ্ছে ওর নিজস্ব। ক্লিয়ার? ট্রান্সফরমার আঁকানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে আগে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা আঁকান, আঁকায় দুই পাশে এরকম ডট দিয়ে রাখেন। সব সময় আঁকান, আঁকায় দুই পাশে ডট দিয়ে রাখেন। এবার তাকায়,
এই পাশটা কি বলেন তো? ডেল্টা রেফারেন্স হিসেবে টান দেবো, শর্ট হয়ে যাবে। এইটা মানে জাস্ট এখানে শর্ট করে দিব, জি ভাই, আর জি ভাই। এখানে আর একটা ডট নিব। এখানে ওয়াই কি হয়েছে, গ্রাউন্ড, মানে ওয়াই হচ্ছে গ্রাউন্ডেড। তার কারণ মানে লাগে এই যে যাবে একবার। দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টকে আমরা টাচ করাই দিই। এই লাইনের তো আর এত কোনো ঝুট ঝামেলা নাই, লাইনের গ্রাউন্ডও লাগে না, জাস্ট যেরকম আছে সেরকম কানেক্ট করে দিলাম। আবার পাইছি ট্রান্সফরমার, তাহলে ট্রান্সফরমার আঁকাবো, এখন ভাই করলাম। স্পেশাল রুলটা না, ওই যে হ্যাঁ, স্পেশাল রুল, তাহলে স্পেশাল রুলের আগে নর্মাল নিয়ম করব। নর্মাল নিয়ম কি? যেরকম আছে সেরকম। এটা কি ওয়াই, তাহলে এটা ওপেন ওপেন থাকবে। থাকবে। আর এটা কি আর ডেল্টা, ডেল্টা, তাহলে এটা শর্ট হয়ে যাবে। তাহলে আমি কিন্তু নর্মাল নিয়মে যাচ্ছি, জিরো সিকোয়েন্সের জি নর্মাল নিয়ম। এক্সেপশনালটা আমরা করবো একটু পরে, আগে নর্মাল করে নিই তারপর এক্সেপশন। মেশিন টু, ওর নিজস্ব একটা রিয়াক্টেন্স থাকে। আবার দেখতেছি আর একটা রিয়াক্টেন্স দ্বারা গ্রাউন্ডেড, মানে এইখানেও হবে। কথা বুঝতে পারছেন? জি ভাই। সেম জিনিসটাকে যদি আমরা এক্সেপশনাল রুল দিয়ে আঁকাতাম, সব ঠিক থাকতো, শুধু ট্রান্সফরমারের এই জিনিসটা চেঞ্জ। এই ট্রান্সফরমারটা ওয়াই ডেল্টা, কিন্তু আমরা মনে মনে কল্পনা করব কি, ওয়াই ওয়াই গ্রাউন্ড গ্রাউন্ডেড ওয়াই। আর ওয়াই, তাহলে ওয়াই গ্রাউন্ডেড মানে দ্যাট এইটা মিনস এটা এর লেগে যাবে সাথে এটা। লেগে যাবে আর এটা ওপেন থাকবে। এটাও সঠিক, জি ভাই, এটাও সঠিক, যেভাবে ইচ্ছে। তাহলে এটা হচ্ছে এটাও সঠিক। জিরো সিকোয়েন্স, যেটাকে বলতে পারি নর্মাল রুল। আর এটা হচ্ছে জিরো সিকোয়েন্সি কিন্তু এক্সেপশনাল রুল। ভাই আপনি যেটা বললেন যে বুয়েটে হচ্ছে যে এটা ফলো করবে, যদি নর্মালটা দিয়ে ফেলিস আর কোনো ঝামেলা হবে না সমস্যা তো? নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। এটাও কোনো একটা রাইটারে আছে, এটাও। এটা হচ্ছে বেশি ইউজ করে, এই জন্য আমি বলতেছি যে এটা ইউজ, কারণ মানে আমার কাছে মোটামুটি পাওয়ার সিস্টেমের মনে হয় প্রায় 4-5টা বই আছে। তো একজন সম্ভবত এটা ইউজ করছে, বাকি সবাই এইটা ইউজ করে। তারও তো অনেক রাইটারের বই টই হাবি জাবি আছে। মানে আমার চোখে দেখে এটা বেশি, এটা কম, বাট দুইটাই সঠিক। ঠিক আছে ভাই। যদি মনের কাছে এটা খুঁতখুঁতে ভাব থাকে যে কি করলে ভালো হবে, অবশ্যই বুয়েট হিসাবে এইটা করাটাই বেটার, এক্সেপশনালটা। কারণ জি বুয়েট ভাই। নর্মালি যেসব বই ফলো করে ওখানে এইটাই বেশি ইউজ করে। তাহলে আস্তে আস্তে ছোট ছোট সার্কিট আঁকালে বড় সার্কিট এমনিতেই করতে পারবে। এবার ধরেন আর এটা দেখি। এবার কিন্তু আমি পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স আঁকাবো না, কারণ ওইটা আপনারা পারা উচিত। আমি জিরো সিকোয়েন্সের দিকে বেশি ফোকাস দিব। তো এখান তো আর এক্সেপশনাল নাই, একটাই চিত্র হবে, রেফারেন্স আঁকাই ফেললাম। এই যে মেশিন দেখেন, এই যে রিয়াকটেন্স এর মাধ্যমে গ্রাউন্ড হয়েছে, তার মানে মেশিনের নিজের তো একটা থাকবে, আবার এই যে সিএক্সএন থাকবে। ট্রান্সফরমার আঁকানোর সিস্টেম কি? রিয়াকটেন্স আঁকাবো, দুইটা ডট দিব, এই পাশে একটা ডট, এই পাশে একটা ডট। এখানে ওয়াই দেখেন গ্রাউন্ড হয়েছে, মানে এই যে এটা কানেক্ট করে দিব। এই পাশে ওয়াই গ্রাউন্ড হয়েছে, এটা কানেক্ট করে দেব। লাইনের ক্ষেত্রে বলছিলাম কোন হিসাব কিতাব নাই, লাইন আঁকাই দেবো ডিরেক্ট। ট্রান্সফরমার মানে আমি আবার ট্রান্সফরমার আঁকাবো, এই দিলাম ডট, ডট, এই পাশে একটা ডট। তাহলে দেখেন ওয়াই গ্রাউন্ড হয়েছে মানে এটা লাগাই দিলাম, ওয়াই গ্রাউন্ড হয়েছে মানে এটা কানেক্ট করে দিলাম। আবার মেশিন এটা রিয়াকটেন্স এর মাধ্যমে কানেক্ট হয়েছে, তো মেশিনের নিজের একটা রিয়াকটেন্স থাকে, আর ওই যে নিউট্রালেরটা এখানে দিয়ে দিচ্ছে। বলেন বুঝতে ভাই পারছেন কিনা? বুঝলাম।
জি ভাই বুঝছি। একটা কোশ্চেন আছে ভাইয়া। এখন বলেন। আমরা তো ভাইয়া পজিটিভ সিকোয়েন্স হচ্ছে সমস্ত রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম, হ্যাঁ সেম। হুম। আর নেগেটিভ সিকোয়েন্সে শুধু আমাদের ভোল্টেজ সোর্স গুলো অফ সোর্সটা থাকবে। থাকবে না, হ্যাঁ। এখানে ভাই, হ্যাঁ, জিরো সিকোয়েন্সে ভাই লাইনে লাইনে যে ভাই রেজিস্ট্যান্স ইন্ডাক্টেন্স আছে, শুধু রেজিস্ট্যান্স কি ভাই নির্ণয় করে দিলাম এখানে? হুম। না, লাইনের এখানে তো আমরা রিয়াক্টেন্স আঁকাচ্ছি, জিরো সিকোয়েন্স রিয়াক্টেন্স ও ডায়াগ্রাম। আচ্ছা। নর্মালি আসলে এইগুলোর ক্ষেত্রে ও ইম্পিডেন্স জিরো ডায়াগ্রাম সিকোয়েন্স রিঅ্যাকশন। নর্মালি চাই না। জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে রিয়াক্টেন্স ডায়াগ্রামটাই আসলে আমাদের আঁকাইতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ভাই। এখন আজকে একটু সলভ করতে হবে কিছু ডায়াগ্রাম কিছু। এবার আসি একটু বড়। তাহলে আমরা রিয়াক্টেন্স ডায়াগ্রাম আঁকাবো। তাহলে আমাদের দেখেন এইটা গ্রাউন্ডেড আছে, তাহলে আমরা